টুকি, এই দেখ আমি ডাবের পানি খাচ্ছি। টুকি, তুই জানিস ডাবের পানি খেতে কত মজা? ও, তুই আবার জানবি কিভাবে রে? আমার তো মনেই ছিল না। তুই তো গরিব পাখি, তোর মা তো ঠিক করে তোকে ভাতও খাওয়াতে পারে না, ডাবের পানি খাওয়াবে কি করে শুনি? হ্যাঁ হ্যাঁ রে কুহু, তুই ঠিক কথাই বলেছিস। আমরা গরিব পাখি, তাই মা আমাকে ঠিক মতো খাবারও খাওয়াতে পারে না। আর আমি ডাবের পানি খেতেও চাই না। মা বলেছে এখন শীতকাল, আর ডাবের পানি খেলে আমার ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লাগলে তখন আমার জ্বরও এসে যাবে। আর মায়ের কাছে আমাকে ওষুধ খাওয়ানোর মতো কোনো টাকা নেই, আর তাই আমি ডাবের পানি খেতে চাই না। কি, টুনির মাছি তোকে বলেছে ডাবের পানি খেলে ঠান্ডা লেগে যাবে? এই তো আমি ডাবের পানি খাচ্ছি। কই, আমার তো ঠান্ডা লাগে না। তোর মা তোকে মিথ্যে কথা বলেছে, কারণ তোর মা জানে ডাবের পানির অনেক দাম। এত দামে তোকে ডাব কিনে খাওয়াতেও পারবে না, আর তাই তো তোর মা তোকে ভুলভাল বুঝিয়েছে রে। চুপ কর গুহু, আমি তোকে বিশ্বাস করি না। মা যেটা বলেছে সেটাই সত্যি। মা আমাকে কখনো মিথ্যা কথা বলবে না, বুঝেছিস? এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর টুনি দেখতে পায় বনের অন্যান্য সকল পাখিরা ডাবের পানি খাচ্ছে। সেটা দেখে টুকি ভাবতে থাকে, এ কি, বনের অন্যান্য পাখিরাও তো দেখছি ডাবের পানি খাচ্ছে, তাদের তো কিছুই হচ্ছে না। তবে কি কুহুর কথা সত্যি? মা আমাকে মিথ্যা কথা বলেছে। আমি এক্ষুনি মাকে গিয়ে জিজ্ঞাসা করব মা আমাকে কেন মিথ্যা কথা বলেছে। এসব কথা ভেবে টুকি বাড়িতে যায়। মা, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছিলে শুনি? টুকি, আমি আবার তোকে কি মিথ্যা কথা বললাম বলতো? তুমি তো বলেছো ডাবের পানি খেলে ঠান্ডা লাগবে, আর তাই তো আমাকে ডাব খেতে দাও না। কিন্তু বনের সব পাখি তো ডাবের পানি খাচ্ছে, কই ওদের তো কিচ্ছু হচ্ছে না। আমি জানি তুমি আমাকে ডাব কিনে দিতে পারবে না, আর তাই তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, তাই না মা? আমি আর তোমার সাথে কথাই বলবো না, কথাই বলবো না। মা, টুকি, তুই আবার মন খারাপ করে থাকিস না মা। এই খাবারগুলো খেয়ে নে, না খেলে যে অসুস্থ হয়ে পড়বি। আমি কিচ্ছুই খাবো না, আমি না খেয়ে মরে যাব, তবুও আমি এই খাবার খাবো না। মা টুকি, তুই এমন কথা বলিস না মা, বলিস না। ডাবের পানি খাবি? আচ্ছা ঠিক আছে, আমি যেখান থেকে পারি তোর জন্য ডাবের পানি নিয়ে আসবো। তবুও তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস না মা। তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই রে মা, কেউ নেই। মা, তুমি কেঁদো না মা, কেঁদো না। আমি কখনোই আর এমন কথা বলবো না। আমি এক্ষুনি খাবার খেয়ে নিচ্ছি মা, এক্ষুনি খাবার খেয়ে নিচ্ছি। এরপর টুকি খাবার খেয়ে নেয়, আর টুনি তার মেয়ের জন্য ডাব খুঁজতে বেরিয়ে পড়ে। আর টুনি দেখতে পায় কবুতরের দোকানে অনেক ডাব, তাই টুনি কবুতরের দোকানের কাছে এগিয়ে যায়। কবুতর দাদা, তুমি আমাকে একটা ডাব দিবে? কি রে টুনি, তুই ডাব নিতে এসেছিস? তোর হাতে তো কোনো টাকাই দেখছি না, তুই টাকা ছাড়াই ডাব নিতে এসেছিস? একটা ডাব কিন্তু 200 টাকা, বুঝেছিস? একটা ডাব 200 টাকা? কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। কি, তোর কাছে টাকা নেই আর তুই এসেছিস ডাব নিতে? তোর লজ্জা করে না? টাকা ছাড়া ডাব নিতে এসেছিস? তোর মতো নির্লজ্জ পাখি আমি দুটো দেখিনি। যা এখান থেকে, চলে যা বলছি। কবুতরের এমন কথা শুনে টুনি ভীষণ মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। আর উড়তে উড়তে টুনি পাশের জঙ্গলে চলে যায় আর সেখানে বসে কাঁদতে থাকে। কোথাও একটা ডাবও পেলাম না, এখন মেয়েটাকে গিয়ে কি জবাব দিব? ও যে ডাবের পানি খাওয়ার জন্য পচে বসে আছে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? কোথাও একটা কান্নার আওয়াজ পেলাম মনে হলো। কে কে ভাবে কাঁদছে দেখি তো।
কান্না করছে। কি হয়েছে তোর? তুই এভাবে গভীর জঙ্গলে এসে কাঁদছিস কেন? বল তো আমাকে। কে 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 এখানে? কে এভাবে কথা বলছো? এ কি? এ তো দেখছি পেতনি। তুই ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। তোর কি হয়েছে আমাকে খুলে বল তো। পেতনি, তোমাকে আর দুঃখের কথা কি বলবো? আমি যে এক হতভাগিনী মা, মেয়ের সামান্য আবদার আমি যে পূরণ করতে পারি না। এরপর টুনি পেতনিকে তার সব কষ্টের কথা খুলে বলে। সবকিছু শুনে পেতনি বলতে থাকে, আহারে, তোর তো দেখছি অনেক কষ্ট। কাঁদিস না, তুই আমার সাথে আয়, আমি তোর সব দুঃখ কষ্ট দূর করে দেব। এখন চল, আমি তোকে একটা জায়গায় নিয়ে যাব। এ কি পেতনি, তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছ? আমার সাথে গেলে তুই ঠিকই বুঝতে পারবি আমি তোকে কোথায় নিয়ে যাচ্ছি। পেতনির মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে পেতনির পিছু পিছু হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে পেতনি টুনিকে একটি ডাব গাছের বাগানে নিয়ে যায়। এ কি পেতনি, তুমি আমাকে ডাব গাছের বাগানে নিয়ে এলে কেন? আর এটা কার বাগান? এটা হচ্ছে আমার ডাব গাছের বাগান। কিন্তু তুমি আমাকে এই বাগানে নিয়ে এলে কেন? আমি তোকে সাহায্য করতে এই বাগানে নিয়ে এসেছি। তুই এই ডাব গাছ থেকে ডাব পেড়ে নিয়ে যা আর বাজারে বিক্রি করবি। দেখবি তোর আর কোনো অভাব থাকবে না। তুমি এসব কি বলছো? আমি এখান থেকে ডাব নিয়ে যাব? হ্যাঁ, তুই এখান থেকে প্রতিদিন ডাব নিয়ে যাবি, বুঝেছিস? এই ডাব আমার কোনো কাজেই আসে না। যে যখন পায় এই ডাব বাগান থেকে ডাব পেড়ে নিয়ে যায়। আর তোর তো অনেক কষ্ট, তাই বলছিলাম কি এখান থেকে ডাব নিয়ে তুই বাড়িতে যা আর বাজারে বিক্রি করিস। তোমাকে অনেক ধন্যবাদ পেতনি, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। এই কথা বলে টুনি ডাব গাছ থেকে কিছু ডাব পেড়ে নিয়ে বাড়িতে চলে যায়। মা, মা, তুমি এসেছো মা? একি, তুমি এতগুলো ডাব কোথায় পেলে মা? তোমার কাছে তো কোনো টাকা ছিল না। হ্যাঁ রে মা, আমার কাছে কোনো টাকা ছিল না, কিন্তু আজকে একটা অবাক কাণ্ড ঘটে গেছে রে মা। কি বলছো মা? অবাক কাণ্ড ঘটেছে? আমাকে সব বলো তো দেখি। এরপর টুনি সবকিছু টুকিকে খুলে বলে। আর টুনি একটি ডাব কেটে টুকিকে খেতে দেয়। এই নে মা, ডাবের পানিটুকু খেয়ে নে, আর বাকি ডাবগুলো আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। মা, তুমি এখন থেকে প্রতিদিন ডাব বিক্রি করবে? তাহলে তো আমাদের আর কোনো অভাবে থাকবে না। আর বনের কেউ আমাদের গরিব পাখি বলে অপমানও করতে পারবে না মা। হ্যাঁ রে মা, তুই ঠিক কথাই বলেছিস। এখন থেকে আমি পাশের বন থেকে রোজ ডাব নিয়ে আসবো আর বাজারে বিক্রি করব। এরপর টুনি ডাবগুলো নিয়ে বাজারে চলে যায় আর ডাব বিক্রি করে কিছু সবজি আর একটি বড় ইলিশ মাছ নিয়ে বাড়িতে আসে। ও মা, এটা দেখছি ইলিশ মাছ। আজ আমি তবে বেশ মজা করে ইলিশ মাছ খাবো। কি মজা, কি মজা। হ্যাঁ রে মা, তোর জন্যই তো আমি ইলিশ মাছ নিয়ে এসেছি। আমি জানি আমার মেয়েটা কত ইলিশ মাছ পছন্দ করে। এখন আমি যাই, তাড়াতাড়ি রান্নাটা করে আসি। এরপর টুনি ইলিশ মাছ রান্না করে নিয়ে আসে। টুকি বেশ মজা করে ইলিশ মাছ খেতে থাকে। আর এরপর থেকে টুনি প্রতিদিন পাশের বন থেকে ডাব পেড়ে নিয়ে আসতো আর সেগুলো বাজারে বিক্রি করে টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। গর্ভবতী টুনি তার স্বামীকে খোঁজার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় আকাশ দিয়ে উড়ে যাওয়া এক সাধু ডানা গুটিয়ে নিচে পড়ে যায়। সাধুটি ছিল ভীষণ অসুস্থ।
হায় হায়, এ কি হলো আপনার? বাবা, ও বাবা, আপনি ঠিক আছেন তো? কথা বলুন বাবা। আমার ডানায় যে খুব লেগেছে, আমার আমার যে বড্ড কষ্ট হচ্ছে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার ডানায় জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। টুনি পাশে থেকে কিছু লতা পাতা ছিঁড়ে জড়িবুটি বানিয়ে সাধুর ডানায় লাগিয়ে দেয়, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সাধু একদম সুস্থ হয়ে যায়। আমার উপকার করার জন্য তোকে অনেক ধন্যবাদ রে বাছা। তা বাছা, এই নির্জন জঙ্গলে তুই একা একা কোথায় যাচ্ছিস? তোকে তো দেখে মনে হচ্ছে তুই গর্ভবতী। আমি আমার স্বামীকে খোঁজার জন্য এই জঙ্গলের পথে এসেছি সাধু বাবা, কিন্তু কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। এদিকে এদিকে যে আমার ডিম দেওয়ার সময়ও প্রায় হয়ে এসেছে সাধু বাবা। তুই এ নিয়ে একদম চিন্তা করিস না বাছা, সময় হলেই তুই তোর স্বামীকে খুঁজে পাবি। আর আমার প্রাণ বাঁচিয়ে আমার উপকার করার জন্য আমি তোকে আশীর্বাদ করছি বাছা। তোর পেটের সন্তান শুভ শক্তির অধিকারী হবে, তারা অশুভ শক্তিকে দমন করতে পারবে, আর তোর জীবনেও আনন্দ বয়ে আনবে বাছা। এত ভালো আশীর্বাদ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, অনেক ধন্যবাদ। এবার আমি আসি রে মা, আর তুইও তোর স্বামীকে খুঁজে দেখ, কেমন? এই বলে সাধু সেখান থেকে চলে যায়, আর টুনিও তার স্বামীকে খুঁজতে খুঁজতে সামনের দিকে যায়, আর সেখানে গিয়ে টুনি তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পায়। এ আমার কি সর্বনাশ হলো! আমার স্বামী আমাকে একা রেখে চলে গেল। আচ্ছা, ওর কি হয়েছিল? কেউ কি আছো? আমার স্বামীকে তোমরা বাঁচাও। এবার এবার আমি কি করে বেঁচে থাকবো? হায় সৃষ্টিকর্তা, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! টুনি তার স্বামীর মৃতদেহ দেখে ভীষণ কান্না করতে থাকে। এরপর মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে তার সৎকার করায়। এরপর দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। টুনিও একসাথে 5টা ডিম দেয়। টুনি সেই ডিমগুলোতে তা দিয়ে 5 কন্যা সন্তানের জন্ম দেয়। মারে, সৃষ্টিকর্তা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর তার বিনিময়ে হয়তো তোদের আমার কাছে পাঠিয়ে দিয়েছে। মা, ওমা, তুমি আর কেঁদো না গো, কেঁদো না। আমরা তো এখন চলে এসেছি, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি কেঁদো না। হ্যাঁ রে মা, তোদের পেয়ে আজ আমিও নিশ্চিন্ত। টুনি তার 5 কন্যাকে অনেক যত্নে বড় করে তুলতে থাকে। টুনির 5 কন্যা সারাদিন বনের ভেতরে খেলাধুলা করত, আর কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করার জন্য দৌড়ে যেত। আজ থেকে আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, কেমন? আর যাকে অসহায় অবস্থায় দেখবো তাকে আমরা সাহায্য করব, কেমন? ঠিক আছে দিদি, চল। এরপর 5 কন্যা মিলে জঙ্গলে চলে যায়, আর যেতেই ওরা একটা বৃদ্ধাকে দেখতে পায়, যে কিনা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল। টুনটুন, তুই বাড়ি থেকে খাবার নিয়ে আয় তো, যা যা, এই বৃদ্ধা দিদাকে খাবার খাওয়াতে হবে। এরপর টুনটুন বাড়িতে চলে যায় খাবার নিতে, আর খাবার নিয়ে সে ফিরে আসে। এরপর 5 কন্যা মিলে বৃদ্ধাকে খাবার খাইয়ে তারা খুশি মনে বাড়িতে ফিরে আসে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন, আর তারাও অনেকটা বড় হয়ে ওঠে। কিন্তু 5 কন্যা বড় হলেও ওরা সেটা জানে না যে ওদের মাঝে একটা শক্তি লুকিয়ে আছে। তারপর হঠাৎই জঙ্গলে একটা দানব ঈগল আসে। হা 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 হা, এই জঙ্গলে তো অনেক পাখি দেখতে পাচ্ছি। এখানে থাকলে আমি রোজ পাখি খেতে পারবো, আর বেশি বেশি পাখি খেয়ে শক্তিশালী হতে পারবো। দানব ঈগল একটা একটা করে পাখি ধরতে থাকে, আর গপ গপ করে গিলতে থাকে। এদিকে বাকি সব পাখিরা সেদিক দিয়ে ছোটাছুটি করতে থাকে। এসব দেখে টুনি তার 5 কন্যাকে বলে, মারে, তোরা কেউই বাড়ির বাহিরে বের হোস না। জঙ্গলে যে দানব ঈগল এসেছে, ওই ঈগল যাকেই পাচ্ছে তাকেই গিলে খাচ্ছে। তোদের সামনে পেলে যে তোদেরও খেয়ে নেবে। মা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো, আমরা নিজের প্রাণের ভয়ে কিনা জঙ্গলের পাখিদের সাহায্য করব না? এটা কি করে হয় মা, বলো তো?
মা, তুমি আমাদেরকে বাধা দিও না, আমাদেরকে অন্যের পাশে দাঁড়াতে দাও মা। মারে, আমি যে চাই না তোদের বাবার মতো আমি তোদের হারাই। মা, আমাদের কিচ্ছুটি হবে না, তুমি দেখো। হঠাৎই টুনির সেই সাধু বাবার কথা মনে পড়ে যায়। ও হ্যাঁ, আমার মনে পড়েছে। সাধু বাবা তো আমাকে বলেছিল আমার 5 কন্যা শুভ শক্তির অধিকারী হবে আর সবার জন্য আনন্দ বয়ে আনবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমাকে সাধু বাবা বলেছিল। মা, ও মা, তুমি কি বিড়বিড় করছো বলো তো? কি বলছো তুমি? হ্যাঁ, তোরা 5 বোন যে শুভ শক্তির অধিকারী রে মা। তোরা 5 বোন পারবি ওই দানব ঈগলকে ধ্বংস করতে। এবার তোরা যা রে মা, আমি তোদের আর আটকাবো না। বোন, তোরা শুনলি তো, আমরা পারবো ওই দানব ঈগলকে ধ্বংস করতে। চল চল, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। মা, আমরা চাচ্ছি, তুমি আমাদের আশীর্বাদ করো। 5 কন্যা তাদের মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে দানব ঈগলকে ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ে। বন্ধুরা, ততক্ষণে তোমরা বলো 13 যোগ 13 সমান সমান কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। দানব ঈগল, তুই এতদিনে বনে অনেক পাখিকে খেয়েছিস, তবে আর পারবি না, বুঝেছিস? আজ তোর জীবনের শেষ দিন। 5 কন্যার হাতে যে তোকে আজ মরতেই হবে। তোদের মতো সামান্য পাখি কিনা মারবে আমাকে? হা হা হা। তার আগে আমি তোদেরকে ভস্য করে দেব। তোর ওই আগুন আমাদের কিচ্ছু করতে পারবে না। পারিস তো লড়াই করতে, আয় আয় বলছি। আমাকে লড়াই করতে বলছিস? আচ্ছা ঠিক আছে, আয়। হা হা হা। আমার সাথে কেউ পারবে না, আমি এই জঙ্গলের একমাত্র শক্তিধর। দানব ঈগল গর্জন করতে থাকে আর খুশিতে হাসতে থাকে। ওইদিকে 5 কন্যা পালিয়ে বাড়ি ফিরে তার মাকে সব কথা খুলে বলে। ও, এই কথা তাহলে? তবে তো আমার আর কিছুই করার নেই, আমাদের ওই সাধু বাবাকে খুঁজে বের করতে হবে। চল মা, চল তোরা। টুনি তার 5 মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে সাধু বাবাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে ওরা সাধু বাবাকে পেয়েও যায় আর টুনি সব ঘটনাই সাধু বাবাকে খুলে বলে। ওই দানব ঈগল যে অনেক শক্তিশালী, তাই তো ওই দানব ঈগলের শক্তির কাছে 5 কন্যা বারবার হেরে যাচ্ছে। আর তাছাড়া আমি 5 কন্যাকে সমস্ত শক্তি দিয়ে দেইনি, আমার কাছে কিছু শক্তি গচ্ছিত রেখেছি। এই 3 ভুট্টার মধ্যে 5 কন্যার সমস্ত শক্তি লুকায়িত অবস্থায় আছে। এই নে 3 কন্যা, তোরা এই 3 ভুট্টা থেকে শক্তি অর্জন কর, আর এই শক্তি দিয়েই তোরা দানব ঈগলকে ভৎস করতে পারবি। ঠিক আছে সাধু বাবা, ঠিক আছে, আপনারা আমাদের জন্য অপেক্ষা করুন, আমরা জয়ী হয়ে আবারও ফিরে আসব। তোরা আবার ফিরে এসেছিস, এবার তো তোদেরকে মরতেই হবে। এবার মরতে নয়, আমাদেরকে মারতে এসেছি। এরপর 5 কন্যা ওদের 3 ভুট্টা দানব ঈগলের সামনে ধরে আর তখনই 3 ভুট্টা থেকে আলোকরশ্মি বেরিয়ে সেই দানব ঈগলের গায়ে পড়ে আর তখনই দানব ঈগলের শরীরে আগুন লেগে যায় আর সাথে সাথে ঈগল ভস্ম হয়ে যায়। এরপর 5 কন্যা তাদের 3 ভুট্টা নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে। আমার অনেক দিনের ইচ্ছে পাখির ছানা খাওয়ার। শুনেছি পাখির ছানা খেতে নাকি অনেক সুস্বাদু। আমি এক্ষুনি আমনগরী ছেড়ে লোকালয়ে যাব, যেখানে পাখিরা বাস করে, আর মজা করে পাখি খাবো। এসব বলে এক রাক্ষসী আমনগরী থেকে উড়াল দেয়। এই তো পেয়েছি। এখানে তো অনেক পাখিও দেখতে পাচ্ছি, তার মানে এই বনে পাখির ছানাও আছে। ইস, এক্ষুনি আমার জিভে জল চলে এলো। একবার শুধু পাখির ছানা পাই, খপ করে ধরে খপ করে খাবো। আরে আরে, এত বড় বন, তবুও কিনা কোনো পাখির ছানা নেই। কত কত পাখির বাসা দেখলাম, অথচ একটা বাসাতেও কিনা পাখির কোনো ছানা নেই। আচ্ছা, এরা আবার কোনোভাবে জানতে পারেনি তো? ধুর, ওরাই বা জানবে কি করে? আরে আরে, ওই তো একটা স্কুল দেখতে পাচ্ছি।
ওই স্কুলে নিশ্চয়ই অনেক পাখির ছানারা থাকে আর সবাই মিলেমিশে পড়াশোনা করে। যাই যাই, আমি বরং ওখানেই যাই। বাচ্চারা, আজকের মতো তোমাদের পড়াশোনা শেষ। যাও যাও, সবাই সাবধানে বাড়িতে ফিরে যাও। আর হ্যাঁ, কাল সময় মতো সবাই স্কুলে চলে আসবে, কেমন? ঠিক আছে স্যার। এই এই, চল চল, সবাই চল। কি মজা, সত্যি গরম গরম রুটি। কি মজা। ওই তো কত পাখির ছানা। স্কুলের ভেতরে এতগুলো ছানা ছিল, আর আমি কিনা শুধু শুধু এত কষ্ট করে খুঁজে হয়রান হচ্ছিলাম। আয় ছানারা, আয়, একবার শুধু এই স্কুল গেটের সামনে আয়, তারপরেই তোদের সবাইকে আমের পেটে যেতে হবে। এই থাম তোরা থাম। ওই দেখ, স্কুলের গেটের সামনে একটা আম। বাবা রে বাবা, এত বড় আম! আর আমটা দেখতে কত ভয়ঙ্কর। দেখ তোরা দেখ। একে তাই তো, তুই তো ঠিকই বলেছিস টুনটুন। দেখ আমের আবার হাত পা থাকে নাকি? আমার তো মনে হচ্ছে এটা কোনো রাক্ষসী আম। এই আমটা বোধহয় আমাদের সবাইকে গিলে খেতে এসেছে। এই সবাই পালা এখান থেকে, পালা বলছি। এই এই, দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে যাচ্ছিস কোথায়? তোরা তো একটা ছানাও বাঁচবি না। আজ তোদের সব কটাকে আমি গিলে গিলে খাবো। এই দাঁড়া বলছি। স্যার, স্যার, আমাদের বাঁচান স্যার। রাক্ষসী আম যে আমাদের তাড়া করেছে। স্যার। রাক্ষসী আম তার লম্বা লম্বা হাত দিয়ে একটা একটা করে ছানা ধরে আর কাপ করে গিলে খায়। এভাবে একে একে সব কটা পাখির ছানাকেই রাক্ষসী আম খেয়ে ফেলে। পাখির ছানা খেতে যে এত মজা, তা তো আমি জানতামই না। পাখির ছানা খেয়ে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। এই অবস্থায় তো আমি উঠতেও পারবো না, আর এখন তো আমি হাঁটতেও পারছি না। না, এবার আমাকে একটু বিশ্রাম নিতে হবে। এদিকে বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। ছানারা বাড়িতে ফিরে না আসায় ছানাদের মায়েরা ভীষণ চিন্তায় পড়ে যায়। কি হলো? রাত তো নেমে এলো, কিন্তু আমার ছানা এখনো বাড়িতে ফিরে এলো না কেন? না, টুনটুন তো এমন রাত করে কখনো বাড়িতে ফিরে আসে না। না, ভোর হয়ে গেল, মেয়েটা যে এখনো বাড়িতে ফিরলো না। এভাবে আর বসে থাকা যাবে না, ব্যাপারটা যে এবার আমাকে দেখতেই হচ্ছে। আরে ও কাকুলি দিদি, সুখী দিদি, শালিক দাদা, বান্টি দাদা, তোমরা সবাই কোথায় যাচ্ছ গো? আচ্ছা দাদা, তোমরা কি আমার ছানাকে দেখেছো গো? ছানাটা সেই যে গতকাল বেরিয়েছে, আজ অব্দি ফিরলো না গো। সে কি বলছো তুমি জুনি দিদি? তোমার ছানাও বাড়িতে ফিরেনি? আমাদের কারো ছানাই তো বাড়িতে আসেনি। সেই যে গতকাল স্কুলে গিয়েছে, আর তো ফেরেইনি। কি বলছো কি? তোমাদের কারো ছানাই বাড়িতে ফিরেনি? তাহলে এক রাতের মধ্যে এতগুলো ছানা কোথায় গায়েব হয়ে গেল? দিদি, আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কোনো পাখির ছানার সন্ধান পাইনি। দিদি, চলো না একবার স্কুলে গিয়ে দেখি ওখানে কেউ আছে কিনা। কি আপনারা সব গার্জিয়ানরা হঠাৎ স্কুলে? আমি তো কোনো মিটিং এর আয়োজন করিনি, তাহলে যে হঠাৎ করে আপনারা? তা শুধুমাত্র আপনাদেরই দেখছি। আপনাদের ছানা কোথায়? ওরা তো আজ স্কুলে পড়তে এলো না। পড়তে আসবে কি করে? আপনি তো আমাদের ছানাদের আটকে রেখেছেন। বলুন, সত্যি করে বলুন, আমাদের ছানাদের আপনি কোথায় আটকে রেখেছেন? আপনারা এসব কি বলছেন বলুন তো? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। বুঝবেন কি করে? আমাদের ছানাদের তো পড়ানোর নাম করে আটকে রেখেছেন। দয়া করে আমাদের ছানাদের আপনি ছেড়ে দিন। কাল থেকে যে আমাদের ছানারা ঘরে ফেরেনি। কি বলছেন কি এসব? আপনাদের ছানারা ঘরে ফেরেনি? কিন্তু আমি তো গতকাল সময় মতোই সবাইকে ছুটি দিয়েছি। দেখুন দাদা, আমরা ওসব কিছুই বুঝি না। আমরা তো আপনার কাছে আমাদের ছানাকে পাঠিয়েছিলাম। এখন যে করে হোক আপনি আমাদের ছানাদের এনে দিন, আর নইলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। না, আপনারা দয়া করে শান্ত হন। আমি দেখছি কি করা যায়। আমার জানাশোনা একজন বুড়িমা আছে, উনি গণনা করে হারিয়ে যাওয়া জিনিসের খোঁজ দিতে পারেন। চলুন আমার সাথে।
সবাই মিলে আমরা সেখানেই যাই, চলুন। বুড়িমা, আপনি তো সবই শুনলেন, এবার দয়া করে কিছু একটা করুন না বুড়িমা। ছানাদের খুঁজে না পেলে যে আমার বড্ড বিপদ হবে, আপনি দয়া করুন বুড়িমা। শান্ত হ বাছা, তুই শান্ত হ। আমি আমার ধ্যান শক্তি দ্বারা দেখছি ব্যাপারটা। সর্বনাশ, তোদের বনে যে একটা রাক্ষসী আমের আগমন ঘটেছে। ওই রাক্ষসী আমের পেটের ভেতরেই যে পাখিদের ছানা আছে। ওই রাক্ষসী আমি তোদের ছানাদের গিলে খেয়েছে রে। সে কি সাংঘাতিক কাণ্ড! আমের পেটে কিনা পাখির ছানা! এটা কি করে সম্ভব? ইগল দাদা, আপনি আমাদের মাফ করবেন, আমরা না বুঝে আপনার দোষ দিয়েছি। কিন্তু বুড়িমা, এবার আমরা আমাদের ছানাদের কি করে রক্ষা করব? এর উপায় আমার জানা নেই, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমি তো শুধু হারানো জিনিসের খোঁজ দিতে পারি মাত্র। বুদ্ধি? আমি একটা বুদ্ধি পেয়েছি বুড়িমা। আপনি শুধু এবার বলুন ওই রাক্ষসী আম কোথায় আছে, তারপরে আপনি দেখবেন আমার বুদ্ধির খেলা। ওই রাক্ষসী আম পুরনো বটতলার নিচে বসে আছে। উফ বাবা, পেটের ভেতরে পাখির ছানাগুলো কেমন ক্যাচ ক্যাচ করছে। গিলে খাওয়ার কারণে এরা তো দেখছি হজমই হচ্ছে না। আসলে এদের চিবিয়ে চিবিয়ে খাওয়া উচিত ছিল। ও বাবা গো, ও মা গো, পেটটা আমার খুব জোরে ব্যথা করছে। কেন যে এদেরকে খেতে গেলাম? নড়তেও পারছি না, চড়তেও পারছি না, হাঁটতেও পারছি না, বসতেও পারছি না। মরণ দশা হলো আমার। তাই বুঝি আমরা খুশি? তোমার পেটের ভেতর খুব ব্যথা হচ্ছে, তাই না গো? তবে আমি চাইলে তোমার পেটের ব্যথা ঠিক করে দিতে পারি। তুমি তুমি সত্যি বলছো? তাহলে দাও দাও, আমার আমার পেটের ব্যথা ঠিক করে দাও, সুস্থ করে দাও আমাকে। আহ আহ আমার পেটটা যে খুব ব্যথা করছে। কেন যে একটা ফল হয়ে আমি পাখির ছানাকে খেতে গেলাম, কে জানে। আমরা খুশি, তুমি চোখ বন্ধ করো, আমি তোমার পেটের ব্যথা সারিয়ে দিচ্ছি। টুনির কথা মতো রাক্ষসী আম চোখ বন্ধ করে। এই সুযোগে টুনি আমের শরীরে ইনজেকশন দিয়ে অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়ে দেয়, আর একে একে আমের পেট থেকে সব ছানাদের বের করে নিয়ে আসে। উফ মা, তুমি আমাদের বড্ড বাঁচালে গো। আর একটু হলে তো আমরা দম বন্ধ হয়ে মারা যেতাম। তোরা সবাই এক সাইড হওয়া ছাড়া, আরো একটা কাজ যে আমার বাকি আছে। সর সর। তারপর টুনি আমের পেটের ভেতরে একটা বোম রেখে সেলাই করে দেয়, আর ছানাদের নিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা বলো 9 + 9 = কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। টুনি বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পরপরই আমের পেটে বম ব্লাস্ট হয়, আর রাক্ষসী আম সেখানেই ধ্বংস হয়ে যায়। সত্যি টুনি দিদি, তোমার বুদ্ধির তুলনা হয় না। আজ তোমার জন্যই আমের পেট থেকে সব পাখির ছানারা মুক্ত হলো। এবার থেকে আমাদের সাবধান থাকতে হবে গো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নতুন নতুন গল্প আমরা রোজ রোজ তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হবে পরের কোনো গল্পতে। সেই পর্যন্ত দূরের এক বনে টুনি তার মেয়েকে নিয়ে বসবাস করত। টুনি তার বাড়ির পাশে এখনো জমিতে বাঙ্গির চাষ করেছিল। সে তার বাঙ্গির জমির অনেক পরিচর্যা করত। রোজ রোজ সে বাঙ্গির গাছগুলোতে অনেক পানি দিত আর জমিতে অনেক পরিশ্রম করত। টুনির জমির বাঙ্গিগুলো ছিল অনেক মিষ্টি আর রসালো। টুনি অনেক পরিশ্রম করাতে তার জমির বাঙ্গিগুলো অনেক ভালো হয়েছে। একদিন টুনি তার জমি থেকে বেশ কিছু বাঙ্গি পেড়ে গরুর গাড়িতে করে বাজারে নিয়ে যায় বিক্রি করতে, আর বাঙ্গিগুলো বাজারে বিক্রি করে টুনি বেশ লাভবান হয়। সে জঙ্গলে বসবাস করত কালু নামের এক অসাধু ব্যবসায়ী। সেও এবার বাঙ্গির চাষ করেছিল, কিন্তু সে খুব একটা পরিশ্রমী ছিল না, তাই তার জমির বাঙ্গিগুলো দেখতে ফ্যাকাশে আর স্বাদহীন ছিল। আরে আরে কালু, এক পিস বাঙ্গি কত করে বিক্রি করছো? এক পিস 5 টাকা করে। 5 টাকা করে বিক্রি করছি। এরপর কাকাতুয়া 5 টাকা দিয়ে একটি বাঙ্গি কিনে নেয় আর সেই জমিতে খেতে শুরু করে।
ছি ছি, এটা আমি আবার কি খেলাম? এটা কি বাঙ্গি না আর কিছু বাবা? একদম ফ্যাকাশে, একটুও মিষ্টি নেই। এটা যে আমি কি খেলাম কে জানে। আমার 5 টাকাও চলে গেল, আর মুখের স্বাদও নষ্ট হয়ে গেল। এই বলে কাকাতুয়া সেই বাঙ্গিটি সেখানে ফেলে রেখে চলে যায়। সবাই যদি এভাবে আমার বাঙ্গিগুলো অপছন্দ করে, তাহলে তো কেউ আমার বাঙ্গি কিনবে না। বুঝেছি, আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে কালু কাক তাড়াতাড়ি করে নিজের বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সবটা খুলে বলে। কাকাতুয়া তো বাঙ্গি না খেয়ে সেখান থেকে চলে গেছে। কালু, টুনি তো তার জন্য বাঙ্গিগুলো বিক্রি করে অনেক টাকাই লাভ করছে। তাহলে কি আমাদের বাঙ্গি কেউ খাবে না আর কেউ কিনবেও না? আমি এক্ষুনি আমার মামার কাছে যাব। এখনই আমাকে মামার কাছে যেতে হবে, আর মামার সঙ্গে কিছু কথা বলতে হবে। এই বলে কালু উড়ে চলে যায় তার মামার কাছে। মামা মামা, তুমি কিছু একটা করো, যাতে করে আমার বাঙ্গিগুলো টুনির বাঙ্গির মতো মিষ্টি হয়ে যায়। না হলে যে আমার বাঙ্গিগুলো খেতেই পচে যাবে। কেউ আমার বাঙ্গিগুলো খেতেই চায় না। আমার তো মনে হচ্ছে তুমি তোমার জমিতে একটুও পানি দাওনি, যার কারণে তোমার বাঙ্গিগুলো একদম মিষ্টি হয়নি। সে যাই হোক, আমার কাছে কিন্তু একটা উপায় আছে। এই নাও, তুমি এই কেমিক্যাল নিয়ে যাও। কেমিক্যাল? কেমিক্যাল দিয়ে কি হবে মামা? বলছি তুমি এই কেমিক্যালের বোতলটা বাড়িতে নিয়ে যাবে, কেমন? আর ইনজেকশনে ভরে সবগুলো বাঙ্গিতেই 1 ফোঁটা করে এই কেমিক্যাল দেবে, আর দেখবে কয়েকদিনের মধ্যে সব বাঙ্গিগুলো একদম মিষ্টি হয়ে গেছে। বাহ মামা বাহ, আমি খুব ভালো করেই জানতাম এই বিপদের সময় তুমি আমাকে একমাত্র সাহায্য করতে পারবে। এরপর কালু কাক সেই কেমিক্যালের বোতল নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাত নেমে আসে, আর রাতের বেলা কালু আর গৌরী তাদের বাঙ্গির জমিতে চলে যায়, আর 1 ফোঁটা করে কেমিক্যাল ইনজেকশনে ভরে প্রতিটি বাঙ্গিতে দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সব বাঙ্গিগুলো দেখতে একদম পাকা টসটসে বাঙ্গির মতো দেখতে লাগে। কালু, আমাদের তো তাহলে এবার বাঙ্গি বিক্রি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তা তো হবে। আমরা যে টুনি থেকেও 2 টাকা কমে বাঙ্গিগুলো বিক্রি করব, আর তখন দেখবে সবাই আমাদের কাছ থেকে বাঙ্গি কিনবে। এরপর তারা দুজনে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন কালু কাক এবং তার স্ত্রী সেই কেমিক্যাল যুক্ত বাঙ্গিগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বাঙ্গি নিয়ে যাও গো বাঙ্গি, টুনি থেকে আমরা 2 টাকা কমিয়ে দেবো বাঙ্গি। গরির এমন ডাক শুনে সেখানে কবুতর চলে আসে। শোনো গড়ি শোনো, প্রথমে আমি খেয়ে চেক করব, আর তারপরে একবারে 5 কেজি বাঙ্গি নিয়ে যাব। আরে হ্যাঁ, নাও কবুতর, খেয়ে দেখো। এরপর কবুতর কালুর কাছ থেকে একটি বাঙ্গি নিয়ে খেতে থাকে। সেই বাঙ্গিটা ছিল ভীষণ মিষ্টি। কি কালু আর গড়ি, তোমরা তো ঠিকই বলেছিলে। সত্যি তো এই বাঙ্গি ভীষণ মিষ্টি। এই বাঙ্গিগুলো তো টুনির বাঙ্গির থেকেও অনেক মিষ্টি। আর দেরি করো না, আমাকে 5 কেজি বাঙ্গি দিয়ে দাও। এই বলে কবুতর কালুকে টাকা দিয়ে সেখান থেকে বাঙ্গি নিয়ে বাড়িতে চলে যায়। কবুতর বাড়িতে পৌঁছতে তার ভীষণ পেট ব্যথা শুরু হয়ে যায়। লুসি, আমি যে পেট ব্যথা মরে যাচ্ছি। ওরে বাবা রে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি যে আর সহ্য করতে পারছি না, আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। এরপর মিঠুটিও কালুর কাছ থেকে বাঙ্গি কিনে খেতে থাকে। কালু, আমি তো এই প্রথম এত মিষ্টি বাঙ্গি খেলাম। আমরা তো অনেক কষ্ট করেছি, কেননা আমরা একটা একটা করে বাঙ্গির ভেতরে কেমিক্যাল দিয়েছি। কি বললে গৌরী? আমি তো শুনিনি। আরে কিছু না, গৌরী বলল আমরা এই বাঙ্গির জন্য অনেক কষ্ট করেছি, আর অনেক পরিশ্রম করে জমিতে পানিও দিয়েছি, আর এজন্যই আমাদের বাঙ্গিগুলো খেতে এত সুস্বাদু। এরপর মিঠুটি সেখান থেকে চলে যায়। মিঠু বনের উপর দিয়ে উড়ছিল, ঠিক তখনই তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। সে পেট ব্যথা সহ্য করতে না পেরে একটি গাছের ডালে বসে পড়ে। মরে গেলাম রে বাবা, মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও।
মিঠুটি এভাবেই পেট ব্যথার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে কেউই ছিল না, তাই কেউই মিঠুর চিৎকার শুনতেও পারছিল না আর তাকে সাহায্য করতে পারছিল না। এভাবে বনে সন্ধে নেমে আসে, আর সন্ধে হতেই কালু কাকার গড়ি কাকের সব বাঙ্গিগুলোই বিক্রি করা শেষ হয়ে যায়। কালু, আমরা যদি প্রতিদিন এভাবে বাঙ্গি বিক্রি করতে পারি তাহলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব। সন্ধ্যা যখন টুনি জমি থেকে বাড়ি ফিরছিল তখন সে দেখলো মিঠুটি একটি গাছের ওপর পড়ে আছে। এই দেখে টুনি সেখানে চলে আসে। একে একে মিঠু, তোমার কি হয়েছে? তুমি এখানে এভাবে কেন পড়ে আছো? কি হয়েছে বলো, বলো আমাকে। আমি কালুর কাছ থেকে বাঙ্গি কিনে খেয়েছিলাম, আর সেই বাঙ্গি খাওয়ার পরপরই আমার পেটে ব্যথা শুরু হয়েছে। এরপর টুনি তাড়াতাড়ি করে মিঠুটিয়াকে নিয়ে বুলবুল ডাক্তারের কাছে চলে আসে। সেখানে লুসি আর কবুতর আগে থেকেই উপস্থিত ছিল। এরপর ডাক্তার কবুতর আর মিঠুর চিকিৎসা করতে থাকে। তখন লুসি বলে, আচ্ছা, মিঠু কি কালুর কাছ থেকে বাঙ্গি কিনে খেয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ লুসি, তুমি ঠিকই বলেছ। কালু কাকের কাছ থেকে তো ও বাঙ্গি কিনে খেয়েছিল। আর জানো, মিঠু তো গাছের উপরে পড়েছিল। আমি তাকে দেখা মাত্রই তাড়াতাড়ি করে এখানে নিয়ে এলাম। তোমরা কোনো চিন্তা করো না, আমি ওদের ওষুধ দিয়ে দিয়েছি। এর আগেও অনেকে আমার কাছে এসেছিল পেট ব্যথার ওষুধ নিতে। যারা যারা ওই কালুর কাছ থেকে বাঙ্গি কিনে খেয়েছে তাদের সবারই এমন পেটে ব্যথা শুরু হয়েছে। আমার তো মনে হচ্ছে কালু আর গড়ি বাঙ্গির ভেতরে কোনো কেমিক্যাল মিশিয়েছে, যার কারণে সবারই এমন পেট ব্যথা হয়েছে। আমি আজ থেকে ওদের উপর নজর রাখবো আর সব সত্যিটা জেনেই ছাড়বো। এরপর টুনি বাড়িতে না গিয়ে কালু কাকের জমির পাশে একটি গাছের পেছনে লুকিয়েছিল। রাত গভীর হয়ে যায়, আর গভীর রাতে কালু এবং গড়ি তাদের জমিতে সেই কেমিক্যালের বোতল নিয়ে চলে আসে। কালু, আজকে বাঙ্গিতে আরো বেশি করে কেমিক্যাল মেশাতে হবে, যাতে করে বাঙ্গিগুলো আরো সুস্বাদু লাগে খেতে। টুনি গাছের পেছনে বসে এসব কিছু দেখে নেয়। ও, তাহলে এই ব্যাপার। এই দুষ্টু কাক কিনা বাঙ্গিতে ইঞ্জেকশন দিচ্ছে, তাও আবার কেমিক্যাল যুক্ত ইঞ্জেকশন। এর জন্যই তো সব পাখিদের এমন পেট খারাপ হচ্ছে। এভাবে টুনি গাছের পেছনে বসে কথা বলছিল, আর এদিকে কালু কাক কেমিক্যাল যুক্ত ইঞ্জেকশন তার বাঙ্গিতে পুশ করছিল। এভাবেই সেই রাত কেটে যায়। টুনি বনের বেশ কিছু পাখিদের নিয়ে কালু কাকের জমিতে উপস্থিত হয়। আমরা সবটা জেনে গেছি দুষ্টু কাক, যে তোমরা পাখিদের জীবন নিয়ে কিভাবে খেলছো। আমরা সবটাই জানি যে তোমরা তোমাদের বাঙ্গিতে বিষাক্ত কেমিক্যাল মেশাও। আমি আর দেরি করবো না, এক্ষুনি আমি পুলিশকে ডেকে আনবো আর সবটা বলবো। আমরা তোমাদের কি এমন ক্ষতি করেছিলাম বলো তো, যার কারণে তোমরা বিষাক্ত ইঞ্জেকশন এই বাঙ্গিগুলোতে দাও? না না, তোমরা এসব কি বলছো? আর কিসের ইঞ্জেকশন? কবুতর গড়ির কোনো কথা না শুনে পুলিশকে ফোন করে, আর সাথে সাথে সেখানে পুলিশ এসে হাজির হয়। আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও, আমরা কখনো এমনটা করব না, ক্ষমা করে দাও আমাদেরকে। এভাবে কালু আর গড়ি কাঁদতে থাকে, কিন্তু পুলিশ তবুও তাদেরকে ধরে নিয়ে যায়। এভাবে কালু আর গড়ি তাদের পাপের শাস্তি পায়। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম যে খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়।